একটু নির্জন কোণ খুঁজে বসুন, দরজাটা ভিজিয়ে দিন। আজ আমি অনুষ্কা, মেদিনীপুরের মেয়ে। আপনাদের আমার জীবনের এমন এক গোপন গল্প শোনাতে এসেছি যা হয়তো অনেক ঘরের ভেতরেরই প্রতিধ্বনি। আজ আমি সেসব কথা বলবো যা কেউ মুখে আনতে সাহস পায় না, কিন্তু বুকের ভেতর গভীর ক্ষত হয়ে রয়ে যায়। বিশ্বাস করুন, এই গল্পটা বলতে গিয়েও আমার বুক কেমন ধরফর করছে, গলার কাছটা শুকিয়ে কাঠ। আপনারা সবাই জানেন, সমাজের কিছু অলিখিত নিয়ম আছে, কিছু সীমারেখা। সেই রেখা পার করার ভয় একটা অন্যরকম উত্তেজনা নিয়ে আসে, একটা নিষিদ্ধ আকর্ষণ যা সব যুক্তিকে ছাপিয়ে যায়। আমার গল্পটাও ঠিক তেমনই এক সীমারেখার গল্প, এক তীব্র টানাপোড়েনের কাহিনী। আমি যখন শাড়িটা পরছিলাম আজ সকালে, নিজেকে আয়নায় দেখলাম। বয়স 33 পেরিয়েছে, কিন্তু লোকে বলে এখনও আমার ফিগার নাকি দেখলে 20-22-এর মেয়েদেরও হার মানায়। আমি নিজেও জানি আমার শরীরটা এখনও বেশ সুগঠিত। শাড়ির ভাঁজে ভাঁজে তা যেন আরও বেশি ফুটে ওঠে। বিশেষ করে যখন আঁচলটা একটু আলগা হয়ে থাকে, তখন আমার মনের ভেতরকার গোপন ইচ্ছাগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। যখন আমার স্বামী অভিজিৎ ব্যবসার কাজে প্রায়শই বাইরে বাইরে থাকত, আমার জীবনটা যেন কেমন শূন্য লাগত। দিনগুলো দীর্ঘ মনে হতো, রাতগুলো আরও বেশি নিঃসঙ্গ। এই একাকিত্বই হয়তো আমাদের সমাজের অনেক নারীর জীবনের এক বিষণ্ণ সত্য। এই নীরবতা আর শূন্যতা আমার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম দিতে শুরু করল, যা সমাজ বা সম্পর্ক কোনোটিরই তোয়াক্কা করত না। হ্যাঁ, এটা এক ধরনের অপরাধবোধের জন্ম দেয়, কিন্তু তখন সেদিকে খেয়াল রাখা বড় কঠিন। যদি আমার এই স্বীকারোক্তি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার শ্বশুর বাড়িতে ছিলাম আমি। অভিজিতের ছোট ভাই অর্ণব তখন সবে কলেজে উঠেছে। বয়সের তফাৎ খুব বেশি না, মাত্র 6 বছরের ছোট আমার থেকে। প্রথম দিকে দেখতাম অর্ণব বেশ লাজুক ছিল, আমার সামনে আসতে কেমন যেন দ্বিধা করত। আমি তখন নতুন বউ, তার বড় বৌদি। রান্নাঘরে বা বাড়ির অন্য কাজে সাহায্য চাইলে হাসি মুখে করে দিত, কিন্তু চোখ তুলে তাকাতে পারত না। আমি ভাবতাম, আহা, ছেলেটা কত ভালো, কত শান্ত। আমিও ওকে খুব স্নেহ করতাম, ঠিক যেমন একজন বড় বোন তার ছোট ভাইকে করে। কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্পর্কটা একটু একটু করে পাল্টাতে শুরু করল। অভিজিৎ যখন মাসের পর মাস ব্যবসার কাজে বাইরে থাকত, বাড়িতে আমি, শাশুড়ি মা আর অর্ণব। শাশুড়ি মা নিজের মতো থাকতেন, পূজা আর্চা, টেলিভিশনে সিরিয়াল নিয়েই তার দিন কাটত। ফলে আমার আর অর্ণবের মধ্যে একটা অদ্ভুত নীরব ঘনিষ্ঠতা তৈরি হলো। সন্ধে হলে অর্ণব নিজের ঘরে পড়তে বসত, মাঝে মধ্যে আমার কাছে আসত কোনো গল্পের বই বা গানের সিডি চাইতে। আমি তখন হয়তো রান্নাঘরে বা ছাদে কাপড় মেলতে গিয়েছি, ও আসত, প্রথমে দরজার বাইরে দাঁড়িয়ে ডাকত, বৌদি। আমি সাড়া দিলে তবেই ঘরে ঢুকত। প্রথমে আমাদের কথাবার্তা হতো খুব সাধারণ বিষয় নিয়ে, ওর কলেজ, ওর বন্ধুরা, আমার রান্নার নতুন রেসিপি নিয়ে। কিন্তু ধীরে ধীরে সেই কথার সুর পাল্টাতে লাগলো। ওর চোখের চাহনি কেমন যেন অচেনা হতে শুরু করলো। আমার দিকে তাকিয়ে থাকতে শুরু করলো বেশ কিছুক্ষণ, কেমন এক গভীর জিজ্ঞাসা নিয়ে। আমিও প্রথম প্রথম এড়িয়ে যেতাম, ভাবতাম ছেলে মানুষ। কিন্তু দিনের পর দিন এই চাহনিটা আরও তীব্র হতে লাগলো। একবার কি হলো, আমার জ্বর হয়েছিল। অভিজিৎ তখনও বাইরে, শাশুড়ি মা একটু দূরে এক আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। বাড়িতে আমি একা, শরীরটা খুব খারাপ লাগছিল। অর্ণব কলেজ থেকে ফিরে এসেই শুনল আমার জ্বর। সে নিজেই ডাক্তার ডেকে আনলো, ওষুধপত্র কিনে আনলো, আমার পাশে এসে বসল, কপালে হাত দিয়ে দেখল জ্বর কতটা। ওর স্পর্শে আমার শরীরটা যেন কেমন কেঁপে উঠল। সেই প্রথম ওর হাতের স্পর্শ আমার কপালে, নরম অথচ তীব্র। আমার চোখে চোখ পড়তেই ও একটু হাসল, বলল, বৌদি, তোমাকে খুব দুর্বল দেখাচ্ছে। আমি কিছু বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। সেই দিন সেই একাকী পরিবেশে ওর সরল সহানুভূতি আর সেই একচিলতে স্পর্শ আমার মনের গভীরে যেন একটা অন্য বীজ বুনে দিল। এরপর থেকে অর্ণব আমার প্রতি আরও বেশি যত্নশীল হয়ে উঠল। আমার জন্য চা বানাতো, খাবার নিয়ে আসতো ঘরে। ওর উপস্থিতিটা যেন আমার জীবনে একটা নতুন রঙের প্রলেপ দিচ্ছিল। আমার স্বামী যখন ফোন করত, আমি ওর সঙ্গে কথা বলতাম, কিন্তু কেমন যেন একটা শূন্যতা অনুভব করতাম। আর অর্ণবের সঙ্গে যখন গল্প করতাম, তখন মনের ভেতর এক অদ্ভুত ভালো লাগা কাজ করত। ওর প্রতিটি কথা, প্রতিটি হাসি আমার মনের গভীরে গিয়ে পৌঁছত। রাতে যখন রান্নাঘর থেকে ফিরতাম, দেখতাম অর্ণব বারান্দায় বসে আছে। আমি গেলে ও উঠে দাঁড়াত। দুজনে কিছুক্ষণ নীরব থেকে তারপর গল্প শুরু করতাম। চাঁদের আলোয় ওর মুখটা কেমন মায়াদি দেখাতো।
ওর কণ্ঠস্বরটা নরম অথচ কেমন যেন গভীর ছিল। ওর দিকে তাকিয়ে আমার মনে হতো, ইস, যদি ওর মতো কেউ সারা জীবন আমার পাশে থাকত। এই অনুভূতিটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি জানতাম এটা ভুল, চরম ভুল, কিন্তু এই আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারছিলাম না। একদিন বৃষ্টি পড়ছিল খুব, বাইরে অন্ধকার আর ঘরের ভেতরে মৃদু আলোর খেলায় অর্ণব আমার ঘরে এলো একটা জরুরি কাগজ চাইতে। আমি তখন একটা পুরনো অ্যালবাম দেখছিলাম। ও যখন আমার পাশে এসে বসল, খুব কাছে, ওর শরীরের উত্তাপ আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। বৃষ্টি আর ঠান্ডা আবহাওয়ায় ওর উপস্থিতি যেন আমাকে একটা উষ্ণতার চাদরে ঢেকে দিল। ও ঝুঁকে আমার কাঁধের ওপর দিয়ে অ্যালবামটা দেখতে শুরু করল। ওর নিঃশ্বাস আমার ঘাড়ের কাছে এসে লাগছিল। আমার শরীরের প্রতিটি শিরা উপশিরা যেন সজাগ হয়ে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে অ্যালবামটা সরিয়ে রাখতে গেলাম। ও আমার হাতটা ধরে ফেলল, নরম অথচ দৃঢ়ভাবে। বৌদি, আরেকটু দেখি না? ওর চোখের দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারিনি। ওর চোখে তখন গভীর এক আবেগ, যা আমি আগে কখনো দেখিনি। সেই দিন, সেই ক্ষণে আমাদের সম্পর্কের অদৃশ্য সীমারেখাটা যেন কেমন ফিকে হয়ে গিয়েছিল। এরপর থেকে আমাদের লুকানো সম্পর্কটা আরও গভীরে যেতে লাগল। সেদিনের সেই নীরব ইশারা যেন আমাদের দুজনকেই আরও কাছে টেনে আনল। যখন অভিজিৎ বাড়ি থাকত, তখন অর্ণব কেমন যেন দূরে দূরে থাকত। আবার যেই অভিজিৎ চলে যেত, অমনি অর্ণব আগের মতো আমার কাছাকাছি আসতে শুরু করত। ওর কলেজ যাওয়া, ফিরে আসা, আমার কাজে সাহায্য করা সবই চলত, কিন্তু তার ভেতরে একটা অন্যরকম ইঙ্গিত থাকত, একটা অদ্ভুত টান, একটা নীরব বোঝাপড়া। দিনের বেলায় যখন শাশুড়িমা ঘুমাতেন, তখন অর্ণব নিঃশব্দে আমার ঘরে আসত। আমরা কথা বলতাম ফিসফিস করে, যেন ঘরের দেওয়ালগুলো আমাদের কথা না শুনতে পায়। ওর চোখ আমার দিকে থাকত স্থির, গভীর। ওর হাতের স্পর্শ মাঝে মধ্যে আমার হাতে লেগে যেত, শাড়ির আঁচলে বা পিঠে। সেই স্পর্শগুলো ছিল হালকা, ক্ষণিকের, কিন্তু আমার ভেতরে যেন আগুন জ্বালিয়ে দিত। আমি চাইতাম না এই সম্পর্কটা আরও গভীরে যাক। আমি জানতাম এর পরিণতি ভালো হবে না, কিন্তু যখনই ওর কাছে আসতাম, আমার সব যুক্তি, সব ভয় কেমন যেন উধাও হয়ে যেত। ওর কাছাকাছি থাকার আকর্ষণটা আমার কাছে সব কিছুর চেয়ে বেশি মনে হতো। একবার রাতের খাবারের পর আমরা দুজনেই বারান্দায় বসেছিলাম। সেদিন আকাশে চাঁদ ছিল না, কেবল তারাগুলো মিটিমিটি জ্বলছিল। অর্ণব আমার খুব কাছে এসে বসল। ওর হাতটা আস্তে করে আমার হাতের উপর রাখল। আমি চমকে উঠলাম। ওর স্পর্শে আমার ভেতরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু ও আরও শক্তি করে ধরল। ওর চোখ আমার দিকে, গভীর এবং প্রার্থনাময়। বৌদি, তুমি কি কিছু অনুভব করো না? ওর গলার স্বরটা ছিল নিচু, আবেগপূর্ণ। আমি কিছুই বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। আমার বুকের ভেতরটা তখন ধুকপুক করছিল। আমি হ্যাঁ বলতে পারছিলাম না, না বলতেও পারছিলাম না, কারণ হ্যাঁ বলা মানেই সমাজের চোখে পাপ, নিজের কাছে অপরাধ, আর না বলা মানে আমার নিজের অনুভূতির সঙ্গে প্রতারণা করা। সেই মুহূর্তে আমি যেন দুটোর মাঝখানে আটকে পড়েছিলাম। সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে উঠল। অর্ণব আরও বেশি করে আমার কাছাকাছি থাকতে চাইত, আমার সঙ্গে কথা বলতে চাইত। ওর চোখের চাউনি আরও সাহসী হয়ে উঠেছিল। আমি ভয় পেতাম সমাজের, পরিবারের। যদি কেউ জেনে যায়, কি হবে আমার ভবিষ্যতের? আমি নিজের মনকে বোঝাতে চেষ্টা করতাম, এটা স্রেফ একটা মোহ। অভিজিৎ আমার স্বামী, আমি ওর প্রতি দায়বদ্ধ। কিন্তু অর্ণব যখন আমার কাছাকাছি আসত, আমার সব প্রতিরোধ কেমন যেন ভেঙে যেত। আমি একদিন অর্ণবকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, অর্ণব, আমরা যা করছি তা ঠিক নয়। অভিজিৎ আমার স্বামী, আর তুমি আমার দেবরের মতো। আমাদের এই সম্পর্কটা ঠিক নয়। ও শুধু হাসল, বলল, বৌদি, সম্পর্ক তো মানুষই তৈরি করে, আর আমার অনুভূতিগুলো কি ভুল? ওর কথাই আমি আরও অস্থির হয়ে উঠলাম। ওর সরলতা, ওর তীব্র আকর্ষণ আমার ভেতরটা যেন চুরমার করে দিচ্ছিল। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম, আমার এই দুর্বলতা থেকে আমাকে বের হতেই হবে। আমি জানি এই ধরনের সম্পর্ক সমাজে কেবল যন্ত্রণা আর অশান্তিই নিয়ে আসে। অভিজিৎকে আমি ঠগাতে পারি না। অর্ণবকে বললাম, অর্ণব, আমি তোমার বড় বৌদি,
তুমি সারা জীবন আমার ছোট ভাইয়ের মতোই থাকবে, আর কিছু নয়। কথাটা বলতে আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আমাকে বলতেই হতো। ও প্রথমে আমার কথা বিশ্বাস করতে পারেনি। ওর চোখে জল এসে গিয়েছিল। আমারও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমি জানতাম এটা করতেই হবে। এই পথটা দুজনের জন্যই ধ্বংসাত্মক। আমাদের সমাজের অলিখিত নিয়মগুলো আমাদের চারপাশে অদৃশ্য বাঁধন তৈরি করে রাখে। কিছু আকর্ষণ এতটাই তীব্র হয় যে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু সবসময় সেই আকর্ষণকে প্রশ্রয় দিলে চলে না, কারণ একটা ভুল পদক্ষেপ শুধু নিজের জীবন নয়, আরও অনেকের জীবনকেও নষ্ট করে দিতে পারে। আমি জানি আমার জীবনে যা ঘটেছে তা আমার এক গভীর দুর্বলতার ফল। সেদিনের সেই আবেগ, সেই আকর্ষণ হয়তো ক্ষণিকের জন্য ভালো লেগেছিল, কিন্তু তার দীর্ঘমেয়াদী ফল যে কতটা ভয়াবহ হতে পারত তা আমি বুঝেছিলাম। তাই আজ এই গল্পটা আপনাদের শোনালাম। জীবনের কিছু সম্পর্ক বাইরে থেকে দেখতে যত সহজ সরল মনে হয়, ভেতরে ভেতরে তা অনেক জটিলতা আর সমস্যার জন্ম দিতে পারে। সময়ের সাথে সাথে আমি শিখেছি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারাটা কতটা জরুরি। কিছু অনুভূতিকে মনের গভীরে পুষে রাখা ভালো, তা সমাজ, পরিবার এবং নিজের সম্মান রক্ষার জন্য। কারণ সব আকর্ষণই মধুর ফল নিয়ে আসে না, বরং বেশিরভাগ ক্ষেত্রেই তা বিষাদময় হয়ে ওঠে। তাই সতর্ক থাকুন, নিজের মনকে বোঝান এবং সবসময় সঠিক পথ বেছে নিন। আপনার আজকের সিদ্ধান্তই আপনার আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে।